কুপিয়ে জখম করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এইসব কিন্তু আমেরিকার নির্দেশেই হয়েছে। এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সমন্বয়কদের সর্বশেষ অবস্থা কি হয়। সাধারণ জনগণরা এই যে দেখেন, তারা কিন্তু পুলিশে কিন্তু আটকাচ্ছে এবং সমন্বয়কদের খুবই খারাপ অবস্থা। আপনারা সবকিছু দেখতে পারবেন। সমন্বয়করা মাঠে নেমেছিল, ছাত্র সমন্বয়করা, তাদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, দুর্বৃত্তপনা ঢুকে গেছে, দুর্নীতি ঢুকে গেছে। সমন্বয়করা এখানে ওখানে মারামারি করছে, একজন আর একজনকে মারছে। ঘটনা যদি সত্য হয় তবে আমরা আশা করি সত্যই নিশ্চয়ই। তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবৎ নিজের যে বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন, দেশে এক অসাধারণ বিপ্লব সাধিত হয়েছে এটি যারা দাবি করেন, সেই বিপ্লবীরা, যে সেই ছাত্র সমন্বয়করা এখন টু শব্দটি উচ্চারণ করে না। যখন সাধারণ মানুষের পকেট থেকে সেই কথিত বিপ্লবের পর সরকার হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কেটে নেয় শুল্ক আরোপের নামে, তখন তারা টু শব্দটির উচ্চারণ করে না। যে ট্রাম্প টিমের দিক থেকে বাংলাদেশ এবং পাকিস্তানকে কোনো ইনভিটেশন যায়নি এবং এখান থেকে শুরু হয় একটা বিরাট পলিটিক্স এবং জল্পনা আপনারা বলতে পারেন। মিডিয়ারা পৌঁছে যান ইউএস অ্যাম্বাসেডরের কাছে, আমরা নাকি ভারতের দালাল হয়ে যাব। আমার কথা হচ্ছে, এই সমন্বয়করা এই বিপ্লবের সময় আপনারা কোথায় ছিলেন? এই 4-5 জন সমন্বয়কের নাম বলছি আমি, এরা কোথায় ছিলেন ভাই? তোমরা তো ছিল হারুন হোটেলে। হারুন হোটেল থেকে বেরিয়ে এসে এখন তোমরা ওই যে 71-এর রাজাকাররা। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন। এতদিন যে খেলা হয়েছিল সেই খেলা লিগ পর্যায়ের খেলা হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনালও হয়তো হয়েছে। এবার সত্যি সত্যি ফাইনাল খেলার ডাক দিলেন এবং ফাইনাল খেলার ডাকের ফলে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অবস্থাটা, বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমেরিকা কঠিন একটি পদক্ষেপ নেয় এবং এই পদক্ষেপের শিকার সমন্বয়ক, উপদেষ্টা, ডক্টর ইউনূস সবাই হয়। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। এই পরিস্থিতির কবলে পড়ে অনেকে কিন্তু আহত হয়েছে, নিহত হয়েছে। এইসব আমেরিকা দেখে তারা এই সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সর্বশেষ সমন্বয়ক সার্জিস হাসনাতের কি হবে, ডক্টর ইউনূসের কি হবে, এই নিয়ে আমেরিকার কঠিন সিদ্ধান্তটি কি ধারাবাহিকলি দেখতে পারবেন। আসুন আমরা মূল অংশবিশেষগুলো দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি। এই যে সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি, সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললে আমরা নাকি ভারতের দালাল হয়ে যাব। আমার কথা হচ্ছে, এই সমন্বয়করা এই বিপ্লবের সময় আপনারা কোথায় ছিলেন? এই 4-5 জন সমন্বয়কের নাম বলছি আমি। বাংলাদেশের 18 কোটি কিংবা এই যে যারা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমেছে তাদের কথা বলছি না। এখন যে সমস্ত 4-5 জন হাতে গোনা সমন্বয়ক আছে, এরা কোথায় ছিলেন ভাই? তোমরা তো ছিল হারুন হোটেলে। হারুন হোটেল থেকে বেরিয়ে এসে এখন তোমরা ওই যে 71-এর রাজাকাররা যেমনটা যুদ্ধ পরবর্তী মুক্তিযোদ্ধা, ব্রিগেডিয়ার, আপনার সেক্টর কমান্ডার সেজেছিলেন, ঠিক তেমনি এই কয়েকজন সমন্বয়করাও 2024-এ বড় বড় সেক্টর কমান্ডার এবং মাস্টার মাইন্ড ওরা হয়ে গেছে। আমি এই কথা বলছি কেন? একজন সমন্বয়করা অ্যাকাউন্ট যদি আপনি খোঁজাখুঁজি করেন, চাচার নামে, ভাইয়ের নামে আপনার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ওদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। আর যাদের অ্যাকাউন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদের বিছানার তলায় আপনারা সার্চ করে দেখেন, তাদেরকে ধরে ধরে সার্চ করেন, দেখবেন তাদের আলনায়, তাদের বাড়ির আশেপাশে কোন লাগেজে এই টাকাগুলো ওরা লুকিয়ে রেখেছে। এখন এই কথা বলতে গেলে আপনি বলবেন আমি কোথায় এই সন্ধান পেলাম? সন্ধান বিভিন্ন মিডিয়াতে আসছে। এখন আপনি বলবেন, আমার এই সমন্বয়ক ভাইরা বলছে, ভাই আমরা তো টিউশনি করে, আমরা তো আমাদেরকে ভালোবেসে নানা লোকে আমাদেরকে স্পন্সর করছে। আমার কথা হচ্ছে, কত লোক আপনাদেরকে স্পন্সর করে? আপনাদের কত টাকা দরকার? আপনাদের লাগেজ কি এখনো ভর্তি হয়নি? আপনাদেরকে এত লোক সমালোচনা করছে, তারপরও আপনাদের নিজের দোষ স্বীকার করে একবারও কি আপনারা বলেছেন ভাই আমাদের ভুল হয়ে গেছে? বরঞ্চ আপনারা বলছেন শেখ হাসিনার মতো করে চ্যালেঞ্জ ছুটছেন, না আমাদের কোনো ভুল যদি আপনারা প্রমাণ করতে পারেন তাহলে আগামীকাল থেকে আমরা এই দায়িত্ব ছেড়ে দিব। আমি সার্জিসকে প্রশ্ন করছি, সার্জিস ভাই আপনাকে সম্মান করে যাবে,
আপনি আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন, জানি আপনি বিপ্লবে আপনার অবদান ছিল, জানি, কিন্তু আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই ফাউন্ডেশনে 100 কোটি টাকা দিয়ে, এর টাকা কোথায় গেছে? আমার বিপ্লবী ভাইরা, যে সমস্ত ভাইরা অঙ্গহানি হয়েছে, তারা স্ট্রেচার ভর দিয়ে কেন ওরা এখনো হাঁটে? তোমার মতো করে কেন ওরা 5000 গাড়ি দিয়ে চলতে পারে না? তোমার মতো কেন ওরা আইফোন কিনতে পারে না? তোমার মতো করে কেন এরা সকালে একটা বিকেলে একটা কাপড় পাল্টাতে পারে না? উত্তর আছে? উত্তর নাই, উত্তর দিতে পারবেন না। আপনি হয়তোবা ফারুকের মতো করে, ফারুককে যেমনটা শহীদ মিনারে হামলা করিয়েছেন, গুপ্ত হামলা। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত ফাইনাল খেলাটা শুরু করে দিলেন। এতদিন যে খেলা হয়েছিল সেই খেলা লিগ পর্যায়ের খেলা হয়েছে, কোয়ার্টার ফাইনাল হয়েছে, সেমিফাইনালও হয়তো হয়েছে। এবার সত্যি সত্যি ফাইনাল খেলার ডাক দিলেন এবং ফাইনাল খেলার ডাকের ফলে বর্তমান যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে সেটা একটা বড় বিষয়। কি সেই খেলা এবং যুক্তরাজ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কি হলো, এদিকে যুক্তরাষ্ট্রের আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা কি বললেন আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলার কথা, ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলার হুইসেল বাজিয়ে দিয়েছেন, সেটাই অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন এই হুইসেল বাজালেন, কি হুইসেল? সেই হুইসেলটা বিএনপিকে নিয়ে একটা বড় পরিকল্পনা করছে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প, সেটার কথা একটু পরে বলি। তার আগে চলুন একটু যুক্তরাজ্য থেকে ঘুরে আসি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের পালিয়ে যাওয়া সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তার সঙ্গে ডিনার করেছেন একসঙ্গে। একই অনুষ্ঠানে তাদেরকে খোশ গল্প করতে দেখা গেছে, হাসি হাসি মুখ নিয়ে তাদের অন্তরঙ্গ আলাপ সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে বেশ আলোচনা তৈরি করেছে। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া একজন নেতার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন এতটা মাখো মাখো অনুষ্ঠানে সম্পর্কটা দেখালেন, সেটা নানা দিকে প্রশ্ন উঠছে। তাহলে কি যুক্তরাজ্যও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে? এর আগে যুক্তরাজ্যের নির্বাচনে এই প্রধানমন্ত্রী তার নির্বাচনের জন্য আওয়ামীপন্থী বাংলাদেশিদের সহযোগিতা নিয়েছিলেন এবং সেই সহযোগিতারই কৃতজ্ঞতার স্বরূপ সম্ভবত এই ব্যাপারটা ঘটতে যাচ্ছে। যুক্তরাজ্যে যখন আওয়ামী লীগের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মিটিং হচ্ছে, ঠিক তখন আমেরিকার বিদায়ী নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তিনি একটা নতুন বার্তা দিয়েছেন। সেই বার্তাটা একটা মজার বার্তা। জো বাইডেন সরকার শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং ইউনূস সরকারকে বসিয়েছে। এই যে পরিচিত আলাপ, সেই আলাপের বাইরে গিয়ে তিনি বললেন এবং ভারতকে সাক্ষী রেখে তিনি বললেন যে ভারত জানে শেখ হাসিনার যে পরাজয়, শেখ হাসিনার যে পলায়ন পর্ব, সেই পর্বে আমেরিকা এবং জো বাইডেন সরকারের কোনো ভূমিকা ছিল না। এখানে পেছন থেকে আমেরিকা কোনো ভূমিকা পালন করেনি, এমনটা বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন আমরা যে কোনো ভূমিকা পালন করিনি সেটা ভারতও জানে। অর্থাৎ ভারতকেও তিনি একই তথ্য দিয়েছেন ভারতে যখন তিনি সফর করেছেন তখন তেমনটাই জানিয়েছেন। এটা একটা খুবই মেজর পয়েন্ট যে জো বাইডেন সরকার বিদায়ের আগ মুহূর্তে আত্মপক্ষ সমর্থন করে বলছে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক যে পালাবদল হয়েছে সেই পালাবদলে তারা কোনো ভূমিকা রাখেননি। এটা কি এই কারণেই বলছেন তিনি যে ডোনাল্ড ট্রাম্প সরকার এসে বাংলাদেশ ব্যাপারে ঠিক মুদ্রার এপিট ওপিট করে দেবে, মুদ্রার ওই পিঠটাই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান হবে? সেই কারণেই কি আগে ভাগে জো বাইডেন সরকার এরকম একটা বিবৃতি দিয়ে দিল যে শেখ হাসিনা পতন এবং শেখ হাসিনার চলে যাওয়ার পেছনে তাদের কোনো ভূমিকা নেই? এই আলাপ যখন করছি তখন আসল আলাপটা করি। যেটা বলছিলাম, ডোনাল্ড ট্রাম্পের ফাইনাল খেলাটা শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ফাইনাল খেলা কিভাবে শুরু করলেন? যেভাবে শুরু করলেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প দাওয়াত দিয়েছেন, সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রেসিডিয়াম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, এই তিনজনকে ডোনাল্ড ট্রাম্প তার একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছেন। সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট হবে, সেটা হবে ফেব্রুয়ারির 5 এবং 6 তারিখে। সেই অনুষ্ঠানে তারেক রহমানকে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমান এবং বিএনপিকে দাওয়াত দেওয়ার পেছনে ডোনাল্ড ট্রাম্পের যুক্তি কি, কারণ কি, সেই ব্যাখ্যায় গেলে বিস্তর আলোচনা হবে। তবে ব্যাখ্যা যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে একটা সিগন্যাল স্পষ্ট, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার, সেই ইউনূস সরকারের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যে হবে সেটা স্পষ্ট হয়ে গেল তারেক রহমানকে দাওয়াত দেওয়ার মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প এখন বিএনপির সঙ্গে এক ধরনের আলাপ করবেন এবং খুব সম্ভবত যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই পক্ষকে একত্রিত করে ডক্টর ইউনূস সরকারের বিপক্ষে একটা বড় শক্তি হিসেবে দাঁড় করিয়ে ডক্টর ইউনূস সরকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনায় কি ডোনাল্ড ট্রাম্প করছেন শেষ পর্যন্ত, সেই দিকেই বোধহয় ঘটনাগুলো ঘটতে যাচ্ছে, ঘটনাগুলো এগোচ্ছে সেই দিকে। যুক্তরাষ্ট্র বর্তমান বাংলাদেশের যে সরকার, সেই সরকারের প্রতি যে খুব একটা সহানুভূতিশীল হবে না ট্রাম্প প্রশাসন আসলে, সেটা আগে থেকেই বার্তা ছিল। সেই বার্তাটা এবার স্পষ্ট হয়ে গেল যখন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, শেখ হাসিনা যেন রাজনীতি করতে পারেন, আওয়ামী লীগ যেন শেখ হাসিনা রাজনীতি করতে না পারলেও আওয়ামী লীগ যেন রাজনীতি করতে পারে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং খুব দ্রুত নির্বাচন হয়। সেই নির্বাচনের জন্য ইউনূস সরকারকে সরিয়ে দিয়ে সেখানে একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করা এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ফ্রি ফেয়ার ইলেকশন, যে ইলেকশনে বিএনপি আওয়ামী লীগ উভয় দলীয় অংশগ্রহণ করে যারা জয়লাভ করবে জনগণের ভোটে তারা সরকার গঠন করবে, এরকম একটা পরিবেশ তৈরি করার জন্যই সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ। দর্শক, আপনার শেষ পর্যন্ত কি মনে হয় যে তিনটা ঘটনা এই আলোচনায় তুলে আনলাম? আলোচনা দীর্ঘায়িত করতে চাইলে অনেক বড় হবে ভিডিও। আমার মনে হয় আপনারা একেবারে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে গেছেন এই তিনটা আলোচনা থেকে। এই তিনটা আলোচনা থেকে আপনাদের কি মনে হয়? তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প তার অনুষ্ঠানে 5 এবং 6 ফেব্রুয়ারি, এবং নিশ্চিত করেই তারেক রহমান ইংল্যান্ড থেকে আমেরিকায় চলে আসবেন এবং বাংলাদেশ থেকেও মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদ চৌধুরী তারা যাবেন, সেখানে যোগদান করবেন। তাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কি আলোচনা হবে? ভাবিয়ে কয়, শোনো, এক গুসা আরেক গুসার সিতিয়া হত। আমি কে, হোয়াট ডু ইউ মিন? তুমি কাদের নিয়ে কথা বলছো? তুমি ভাবি খুব সাবধান শব্দ প্রয়োগে। শব্দ টব্দ বুঝি না, তারা যে নমুনাটা ধরছে, হ্যাঁ, বেশি দিন লাগতো না ছাত্রলীগের মতন তারারেও নিষিদ্ধের তালিকায় ফালাই দিতে। তারা করব সংস্কার। দেখেন, আমরা কিন্তু একাধিকবার, আমরা যারা ক্রিটিক্স আছি, আমরা কিন্তু আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি দ্য ওয়ে আপনারা ডিল করছেন, হাঁটছেন, খুব বেশি দিন লাগবে না কিন্তু মানুষের কাছে বিভিন্ন জায়গায় মানে আপনারা লাঞ্ছিত হওয়ার মতন পরিস্থিতি তৈরি করতে। বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি, এই বর্তমান সরকারের টিম এ, টিম বি, হ্যাঁ, তো তারা সবাই কিন্তু কাজ করছে। কারা? যারা জুলাই আগস্ট বিপ্লবী যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই টিমগুলা। কিন্তু আজকে যখন আমরা দেখি এই বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি এক দল আরেক দলের উপর মারামারিতে লিপ্ত হচ্ছে। গত এক সপ্তাহে আপনি দেখেন কালকে কি ঘটলো চট্টগ্রামে। সমন্বয়ক রাফির গ্রুপ সন্ত্রাসী কায়দায়, এখন সমন্বয়ক রাফির নামে কিন্তু এখানে আসছে, তার যেই গ্রুপটা আছে বা তার সমর্থকরা হান্নান মাসুদ সহ তাদের আরেক গ্রুপের উপর তারা মাইরধর করছে, তারা সংবাদ সম্মেলন করছে। এর আগের দিন দেখলাম কেন্দ্রীয় যে বৈষম্য বিরোধীর কেন্দ্রীয় অফিসে যেটা, সেইখানে একদল আরেক দলের পিটাইয়া হাসপাতাল পাঠিয়েছে। আর আজকে এদের জাতীয় নাগরিক কমিটি আর বৈষম্য বিরোধী দুই দল হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়েছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পিরোজপুরে, ছিলেন তো সাদি সাহেবের এরিয়া, মরহুম সাদি সাহেবের 7 দফা দাবিতে পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।
তো তোমরা বলো যে ছাত্ররা এই মানে আগামী দিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তো যেই পরিমাণ মারামারি হচ্ছে এগুলোতে মানুষের কাছে কি মেসেজ যাচ্ছে? আজকে সকাল 11টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, রাদওয়ান রিয়াদ, এমরান আহমেদ, আসমা আক্তার মিতু, মাশাআল্লাহ আমাদের মেয়েদের অগ্রাধিকার হয়েছে। এখন কিন্তু আমি দেখছি অনেক জায়গায় তারাও মারামারিতে লিপ্ত হয়, অবশ্য মাঝখানে নিজেরা মাইরও খায়, এরকম হয়। একটু তো ইয়া রাখা উচিত নাকি? আচ্ছা, তারপর হচ্ছে জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকান এবং পথচারীদের মাঝেও লিফলেট বিতরণ করে। অন্যদিকে দুপুর 12টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুরের জেলা সংগঠক মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি, শহীদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ এবং টাউন ক্লাব মাঠে তারা সমাবেশ করে। পরে দুপুর 1টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা, হাতাহাতির ঘটনা ঘটে। তবে এখন এখানে কেউ নাকি আহত হয় নাই। এই ঘটনার বিষয়ে কোনো পক্ষই কথা বলতে রাজি না। রাজি হইব কেমনে? বাউরের নাম মুখে আনতে নাই, বাবিয়ে কয় শোনো ভাসুরের নাম মুখে আনতে নাই, পাপ হয়, এরকম আর কি। এরা এই যে বলছে আহত হয় না, প্রতিদিনই বলে, কালকেও রাফি তারা বলছে আহত হয় নাই, কিন্তু এরা বলতেছে যে ভাই দেখেন পাঞ্জাবি সিরিয়ালাইছে। বৈষম্যবিরোধীর কেন্দ্রীয় অফিসে যখন ঘটনা ঘটছে কেউ আহত হয় নাই, সাংবাদিকরা দেখালো 3 জন হাসপাতাল দুম টানতেছে, একজন অক্সিজেন লাগাইয়া। এ বিষয়ে পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান বলছেন, দুপুর 1টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনা দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করে। বৈষম্য বিরোধীদের বক্তব্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, এ বিষয়ে সরকার কি প্রশ্ন করতে পেরেছেন? কোন যুক্তিতে দাম বাড়াচ্ছে? এই প্রশ্নটি করার জন্য একটি নতুন সংবিধান লাগবে। আচ্ছা, আর সংবিধানের আগে বাবা তোমরা নিজেরা আগে নিজেদেরকে সংবিধানের আওতায় আনো, নিজস্ব একটা সংবিধান তৈরি করো, দলীয় নীতি তৈরি করো। কেন? এই যে তোমরা আজকে যারা নেতৃত্ব দিচ্ছ, জুলাই আগস্টে আমরা ওই আওয়ামী লীগ বিএনপির মতন কথিত রাজনৈতিক যে ডায়লগ, এগুলা কিন্তু মানুষ পছন্দ করে না, মানুষ কাজে বিশ্বাসী। তোমাদের মধ্যে যে ঐক্যটা নাই, তোমরা জাতীয় ঐক্য চাচ্ছ। আমরা কি দেখছি সারা বাংলাদেশে তোমরা যেখানেই কমিটি দিচ্ছ 80% কমিটি বিতর্কিত হয়ে যাচ্ছে। এক গ্রুপ আরেক গ্রুপে তোমরা রক্তাক্ত হামলা চালাচ্ছ। ফারুক হোসেন রে, ফারুকের বক্তব্য গণ অধিকার পরিষদের, তাকে হত্যার উদ্দেশ্যে তোমরা হামলা চালাইছো। ইভেন কপালের মধ্যে নাকি ছুরি দিয়া খোঁচাইয়া খোঁচাইয়া রক্তাক্ত করছো। এগুলা মানুষ দেখতেছে, আর এগুলা দেখার মধ্যে কি হচ্ছে? আশাহত হচ্ছে। এত দ্রুত তোমাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে। একটা জিনিস হচ্ছে কি, এটা একটা মুরব্বীদের কথা আছে, আমরা ছোটবেলা প্রবাদ বাক্য পড়ছি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। এটা একটা ফর্মালিটিস ওয়ার্ড, বাট এটার অর্থটা বিভিন্ন জায়গায় প্রযোজ্য। যে কোনো জিনিস পাওয়া সোজা, কিন্তু এটার ভ্যালু দিয়ে এটাকে ধরে রাখা, অথবা এটাকে অ্যাচিভমেন্টের পর এটাকে টিকিয়ে রাখা, ওই জায়গাটাতে নিজের অবস্থান ক্রিয়েট করা, ডে বাই ডে এটাকে আরো সম্মান শ্রদ্ধার জায়গাটাতে ধাবিত করা, এটা কিন্তু আসলেই কঠিন কাজ। সেই বিপ্লবীরা, যে সেই ছাত্র সমন্বয়করা এখন টু শব্দটি উচ্চারণ করে না। যখন সাধারণ মানুষের পকেট থেকে সেই কথিত বিপ্লবের পর সরকার হাজার হাজার কোটি টাকা মানুষের পকেট থেকে কেটে নেয় শুল্ক আরোপের নামে, তখন তারা টু শব্দটির উচ্চারণ করে না। তারা আছে বড় বড় কাজ নিয়ে, সংবিধান ছুঁড়ে ফেলতে তারা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তারা সংবিধানের কবর রচনা করতে চায়, তারা ইতিহাস নিজেদের মতো করে লিখতে চায়। যখন বিদ্যুতের দাম আওয়ামী লীগ সরকার বাড়িয়েছিল, ইন্টারমিডিয়েট অধ্যাদেশ জারি করেছিল, এই নিয়ে টু শব্দটি উচ্চারণ করা যাবে, তখন আমাদের মধ্যে সাধারণ মানুষরা প্রতিবাদ জানিয়েছিল এবং সরকারের প্রতিটি কাজের প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু এই বিপ্লবীরা এখন আর কোনো কিছুতে কিছু বলে না। তারা আছে নতুন রাজনৈতিক দল নিয়ে, এবং যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানান ধরনের বিতর্ক, ঠিক সেই মুহূর্তে তারা বলে জাতীয় সংসদ নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। কেন তারা এই দাবি তুলছে সেগুলো আমরা ভালো করে বুঝি। যখন চালের দাম আমনের ভরা মৌসুমেও 8 থেকে 10 টাকা কেজি প্রতি বাড়ে, তখন তারা মুখে কুলুপ এঁটে থাকে। কি বিপ্লবটা না তারা সাধিত করছে। সরকারের প্রথম 5 মাসে, অর্থ বছরের প্রথম 5 মাসে রাজস্ব ঘাটতি 42,000 কোটি টাকা, এবং এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার কি করলো? সোজা সাপটা পথ অবলম্বন করলো। সব কিছু চাপিয়ে দিতে তো মানুষের মাথায় সব কিছু চাপিয়ে দিতে তার কোনো কৈফিয়ত দিতে হয় না।
মানুষ এক এক করে যে প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদের সম্মিলিত রূপও যে সরকার দেখতে পায় না বা গায়ে মাখতে চায় না, তার আরও একটি প্রমাণ আমরা এই কথিত বিপ্লবী সরকারের মধ্য থেকে পাচ্ছি। যেহেতু 42,000 কোটি টাকা ঘাটতি, এই 42,000 কোটি টাকা কেন ঘাটতি দাঁড়িয়েছে সেটাও নিশ্চয়ই যৌক্তিক কারণ রয়েছে। জুলাই আগস্ট মিলে যে একটি অস্থির বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ, তার মধ্য দিয়ে নিশ্চয়ই খুব স্বাভাবিক গতিতে রাজস্ব আদায় বাড়েনি। কিন্তু রাজস্ব আদায় যে বাড়েনি, তার ঘাটতি পূরণের জন্য কি সরাসরি মানুষের পকেটে হাত দিতে হবে? বিকল্প কোনো পথ নেই। অর্থ উপদেষ্টা আগে এনবিআর বলেছিল যে যখন এই ভ্যাট আরোপ করা হয় তখন এনবিআর থেকে বলা হয়েছিল যে মূল্যস্ফীতিতে চাপ পড়বে না। আমাদের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি নিজেও এই একই সুরে সুর মিলিয়েছিলেন। তিনি বলেছিলেন যে এটা সাধারণ মানুষের উপর কোনো চাপ পড়বে না। কিন্তু এই অর্থনীতিবিদ আওয়ামী লীগ সরকারের সময় নেওয়া বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করতেন এবং বলতেন যে কর আদায়ের ক্ষেত্রে সক্ষমতা এবং ফাঁকির বিষয়টি সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তিনি জোরালো প্রশ্ন তুলতেন, কিন্তু এখন সব ভুলে গেছেন। আচ্ছা, কি কি পণ্যের দাম বাড়ানো হলো আমরা নিশ্চয়ই জানি সবাই, যেমন ফল, মুঠোফোন সেবা, ইন্টারনেটের উপরে ভ্যাট আরোপ, টিস্যু, রান্নার গ্যাস, পোশাক, রেস্তোরাঁ, খাবার। বলা যে হচ্ছে যে মানুষের উপর কোনো চাপ পড়বে না, এর প্রত্যেকটি বিষয়ের সঙ্গে তো মানুষ জড়িত, সাধারণ মানুষ জড়িত, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবেই বেশি। কিন্তু আমরা অবাকভাবে লক্ষ্য করলাম যে সরকারের পক্ষ থেকে, এনবিআর এর পক্ষ থেকে, খোদ অর্থ উপদেষ্টা, তারা সবাই বলতে লাগলেন যে মানুষের উপরে চাপ পড়বে না। একেবারে যে প্রতারক রাজনৈতিক সরকারগুলো যেভাবে কথা বলে ঠিক একইভাবে এটাই কি বিপ্লবী সরকারের রূপ? যদিও বিপ্লবী সরকার বলে কয়ে গঠন করা হয়নি, তারপরেও তো যেই ছাত্র সমন্বয়করা বা যেই কথিত বিপ্লবীরা দাবি করেন যে 5ই আগস্ট বিপ্লব সাধিত হয়েছে, তাহলে 5ই আগস্ট যে বিপ্লব সাধিত হয়েছে তার মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে সেটি ফর্মাল বা ইনফর্মালি বিপ্লবী সরকার, এই তার রূপ। বড় অদ্ভুত এই বাংলাদেশ। সিন্ডিকেট ভাঙতে পারবে না, এর আগে আপনাদেরকে আমি জানিয়েছি। সিন্ডিকেট কি এটা নাকি আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বুঝেন না, নিজের মুখে তিনি উচ্চারণ করেছেন যে আমি সিন্ডিকেট বুঝি না, আমি চাই একটা নতুন বাংলাদেশ গড়তে। সিন্ডিকেট বুঝবেন না, আপনি বিশ্বসেরা অর্থনীতিবিদ, আপনি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করেছেন, আর এগুলো না বুঝেই আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। ভাওতাবাজির একটা সীমা আছে। তো আমরা সিন্ডিকেট নিয়ে এই যে কথিত ছাত্র সমন্বয়করা, আমি অবশ্যই কথিত বলছি, এখন বলতে বাধ্য হচ্ছি, তারা কোনো কথা বলে না। তারা কিছু হলেই জড়ো হয়ে যায়, তারা একটা মব ক্রিয়েট করে বিচারপতিদের অপসারণ দাবি করে এবং সেটি সরকার মেনে নেয়, এরকম আরও অনেক বিষয়। কিন্তু এক্ষেত্রে তারা আর ওই ধরনের ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারছে না। মাঝে মধ্যে দু একটা যে ছাড়ে, এগুলো যে একেবারে মানুষ দেখানো, সেগুলো আমরা বুঝি। সয়াবিন তেলের দাম বাড়লো, মানে সয়াবিন তেল বাজার থেকে উধাও হয়ে গেল। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, কোথায় সয়াবিন তেল উধাও? আমি তো পাচ্ছি, আমার এলাকার দোকানে তো পাওয়া যাচ্ছে। ওনার এলাকার দোকান যে আর পুরো বাংলাদেশ নয় সেটা তিনি বুঝেন না। আর আদৌ তার দোকানে পাওয়া যাচ্ছে কিনা, তিনি যে মিথ্যে দাবি করছেন কিনা সেটাও তো কে জানে। কি অদ্ভুতভাবে আমরা দেখলাম, যখন সয়াবিন তেলের দাম লিটার প্রতি 8 টাকা বাড়ানো হলো, আবার সয়াবিন তেলের সয়লাভ হয়ে গেল, বাংলাদেশ বাজার সয়লাভ হয়ে গেল। এই সিন্ডিকেটের বিরুদ্ধে, এই কালোবাজারিদের বিরুদ্ধে আমাদের বিপ্লবীরা কোনো কথা বলে না। বলছিলাম যে সোজা সাপটা পথে সরকার বাজেট ঘাটতি মেটানোর জন্য, IMF এর চাপে বা বাজেট ঘাটতি মেটানোর জন্য এই পথটি অবলম্বন করলো। বিভিন্ন পণ্যের উপরে ট্যাক্স মানে ভ্যাট বাড়িয়ে দিল 15% পর্যন্ত। অন্য কোনো পথ ছিল না। এটা আমার কথা নয়, অর্থনীতিবিদরা বলছেন যে বিকল্প পথ তো ছিল। বাজেটের বার্ষিক উন্নয়ন যে কর্মসূচি ADP, সেখান থেকে তো যে অপচয়মূলক বিভিন্ন ধরনের প্রকল্প আছে সেগুলো কাটছাট করা যেতে পারত। অথবা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলো বিভিন্ন প্রকল্প রয়েছে, এই মুহূর্তে না হলেও হয়, সেগুলো বাদ দিতে পারত। কেন সেগুলো বাদ দিচ্ছে না? কেন মানুষের উপর এইভাবে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? ওই যে সহজ কথা বললাম, মানুষের প্রতিবাদগুলো তাদের গায়ে মাখে না, গায়ে মাখবে।
যেমন গায়ে মাখতে বাধ্য হয়েছিল শেখ হাসিনা, সেরকম এরকমটা হলে প্রতিটি সময় তো দেখি যায় সরকারগুলো গায়ে মাখতে বাধ্য হয়। এবং ব্যবসায়ীরা বলছেন যে গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, আবার নতুন করে বিদ্যুতের দাম বাড়াবেন, এটা যদিও আগেই ঘোষণা দিয়ে একটা ফাঁদে পড়ে গেছে সরকার নিজেই, নাহলে হয়তো বিদ্যুতের দাম বাড়াতো, গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করবে। এবং গ্যাসের দাম বাড়লে সব ধরনের উৎপাদনমূলক যে পণ্যগুলো তার ব্যয় বেড়ে যাবে, সেগুলো মানুষের কাছে গিয়ে পড়বে। ব্যবসায়ীরা বলছেন আমাদের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে এই মুহূর্তে প্রয়োজন নেই, আমাদেরকে বিদ্যুৎ দিন, আমাদেরকে গ্যাস দিন। আমরা উৎপাদিত পণ্য মাথায় নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। একেবারে অযৌক্তিক কিছু বলেননি। আগে তো উৎপাদন হতে হবে, তারপর তো মানুষের কাছে পণ্য সরবরাহ। উৎপাদনে যদি না থাকে তাহলে ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট দিয়ে কী হবে? সেই গতানুগতিক চিন্তাভাবনা কত সহজে মানুষের উপর চালানো নিষ্পেষণগুলো আরও বাড়িয়ে তোলা যায়, মানুষকে অত্যাচার করা যায়, নির্যাতন করা যায়, মানুষের জীবনে কতটা নাভিশ্বাস ওঠানো যায় পরোক্ষভাবে, সেই বিষয়গুলোই সরকার হাতে নেয় এবং এই সরকারও তাই করছে। ভয়ঙ্কর অদ্ভুত এক সরকার বর্তমানে আমাদের সামনে উপস্থিত হয়ে আছে। জবাবদিহিতা কার কাছে? তারা যেমন এটি করার প্রয়োজন মনে করে না, আমরাও জানি না যে তাদের জবাবদিহিতা কার কাছে, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতি খেলা পুরো জমে ক্ষীর। আচ্ছা, আপনাদের মনে আছে কিছুদিন আগে জ্যাক সুলিভান এসেছিলেন, আমাদের আমেরিকার যে এনএসএ, তিনি এসে একটা আবদার করেছিলেন, আবদার মানে কি, একটা অফিসিয়াল একটা ফিলার দিয়েছিলেন জো বাইডেনের হয়ে, যে ডক্টর ইউনুস তাকে যেন ভারত একটা সেফ প্যাসেজ দেয়। প্রায় খবরটা জানার 4 দিন বাদে আমি কনফার্ম করে খবরটা করেছিলাম। তখন বলেছিলাম যে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, এটা আমার একার বিষয় নয়, এখানে মিস্টার ট্রাম্প জড়িত আছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত আছেন। তাদের সঙ্গে কথা না বলে আমি এই ব্যাপারে কোনো রকম মন্তব্য করতে বা কথা দিতে পারবো না। এটা জ্যাক সুলিভানকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো আর আমি সে ব্যাপারে কোনো খবরাখবর পাইনি। গতকালকে খবর পেলাম যে এই ব্যাপারে মোদিজি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প বলেছেন ব্যাপারটা সম্পূর্ণভাবে শেখ হাসিনার উপরে প্রধানমন্ত্রী, তাই ক্ষমতাসীন প্রধানমন্ত্রী এই ব্যাপারটা করবেন, ঠিক করবে, এখানে আমাদের কিছু বলার নেই। এরপর যোগাযোগ করা হয় শেখ হাসিনার সঙ্গে। শোনা যাচ্ছে যে শেখ হাসিনা এতে আপত্তি জানিয়েছেন। শেখ হাসিনার বক্তব্য, আমাকে যদি আপনারা প্রধানমন্ত্রী হিসেবেই বিবেচনা করেন তাহলে আমি দেশের প্রধানমন্ত্রী হিসেবে তার দেশ ছাড়ার অনুমতি আমি দেব না। তাকে দেশে থেকে দেশের বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে, কারণ এই দেশটা সম্পূর্ণ ধ্বংস হয়েছে ডক্টর ইউনূসের মদতে এবং তার প্রত্যক্ষ সহযোগিতায়। বিদেশি শক্তি কি আছে না আছে আমি জানি না, কিন্তু বিদেশি শক্তির সঙ্গে দেশের মানুষকে এরকম মিশিয়ে দিয়ে পুরো দেশটাকে একটা লন্ডভন্ড যেভাবে করে দিয়েছেন, তাতে ওনার যোগ্য শাস্তি পেতেই হবে। ফলে আমার বক্তব্য হলো, তিনি বাংলাদেশে থাকুন এবং বাংলাদেশ থেকে তাকে যেন যেতে না দেওয়া হয়। বাকিটা ভারতের ওপর নির্ভর করছে, কারণ এখন আমি বাংলাদেশে নেই, আমার হাতে সেই ক্ষমতাও নেই। এই কথা শোনার পর তারপর মোদিজি ডেকে পাঠান এনএসএ অজিত দোভাল এবং আমাদের এয়ার চিফ মার্শাল, তাদেরকে ডেকে পাঠিয়ে একটা বৈঠক হয়।
সেই বৈঠকের কি নির্যাস আমি জানি না, তবে এখানে এয়ার চিফ মার্শালের হঠাৎ উপস্থিতিতে একটা জিনিসের জল্পনা দেখা দিয়েছে রাজনৈতিক মহলে, যে তাহলে কি এয়ার রুটটাকে বন্ধ করে দেওয়া হবে, বা এয়ার রুট বন্ধ না করলেও প্রত্যেকটা বিমানের উপরে কি এখন নজরদারি শুরু হবে। ধরে নেওয়া যাক, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক, ওনার 19 তারিখে একটা কোথায় যাওয়ার প্ল্যান আছে। যদি যাওয়ার প্ল্যান থাকে, যদি উনি একটা প্রাইভেট জেটও ভাড়া করে দেন, ওনার তো পয়সার অভাব নেই, তাছাড়া বিদেশি পয়সার অনেক ফান্ড আছে, হিলারি ক্লিন্টন প্লেন পাঠিয়ে দিতে পারেন, আমাদের ওবামা প্লেন পাঠিয়ে দিতে পারেন, বাইডেন প্লেন পাঠিয়ে দিতে পারেন, কারণ 19 তারিখ অব্দি কিন্তু ওনারা কিন্তু এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন মানে কি কোনো ডিসিশন নিতে পারবেন না, কিন্তু এইগুলোর ডিসিশনের বাইরে, গভর্নমেন্ট ডিসিশনের বাইরে, ফলে এইগুলো করতেই পারেন তারা। সেক্ষেত্রে এখন এয়ার মার্শালকে সম্ভবত নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি পুরোটা একদম র্যাডারে নজর রাখুন, যে বাংলাদেশ থেকে কোন বিমান যাচ্ছে, কোন বিমান আসছে, কোন কোন প্রাইভেট জেট আসছে, কোন কোন গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে আমেরিকার পরিকল্পনা নিয়ে। আমেরিকা কিন্তু বাংলাদেশের অনেক নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছে এবং তারা কিন্তু অনেক বৈঠক করতেছে। আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প, সে কিন্তু ক্ষমতায় বসবে এই জানুয়ারিতেই, এবং অনেকে এইটা বলতেছে যে সে ক্ষমতায় বসতে বাংলাদেশকে নিয়ে পদক্ষেপ নেবে। এবং এই কথাগুলো কে বলতেছে? এটা কিন্তু যারা আওয়ামী লীগ সাপোর্টার আছে তারা বলতেছে, এবং তারা কিন্তু এইটা মানে মন থেকে চাচ্ছে যাতে করে সমন্বয়ক উপদেষ্টাদের একটা ক্ষতি হয় এবং তারা আবারও বাংলাদেশে আসতে পারে এবং বাংলাদেশে এসে তারা রাজত্ব করতে পারে, ঠিক যেমনটা 2024 সালের আগে হয়েছিল। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।